সমঝোতা স্মারক সইয়ের পরদিনই বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া। দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বাংলাদেশ হাইকমিশনের ব্যর্থতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। চুক্তি সম্পাদনের পরে কেন আমাদের লোক যেতে পারলো না, এর একটা অনেস্ট ডিসকাশন হওয়া দরকার ছিল দুই পক্ষের মধ্যে। আমার ধারণা সেটা হয়নি। আমরা কিছুটা হতাশ হয়েছি, তারপর আমরা এখনো আশা ছাড়িনি। এই জন্য যে একটা চুক্তি হয়েছে সরকার দ্বিপাক্ষিক চুক্তি, বিষয়টা তো শুধু আমাদের দেশের জন্য হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আসাদ আজিম। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট রুট ব্যবহারের নির্দেশনা। অমর একুশে গ্রন্থমেলায় শিশু কিশোরদের আনাগোনায় জমজমাট শিশু প্রহর। ছুটির বিকেলে বই প্রেমীদের উপচে পড়া ভিড়। 3 দিনের ছুটির সুযোগে ধামরাইয়ে সোনালী ব্যাংকের দেয়াল কেটে ডাকাতির চেষ্টা। র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত 1, নারীসহ 5 জন আটক। হবিগঞ্জে 4 শিশু হত্যা মামলায় গ্রেফতার 5 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস প্রতিমন্ত্রী। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি গণমাধ্যমকে এ কথা জানান। বাংলাদেশ থেকে 5 বছরে 15 লাখ শ্রমিক নেয়ার বিষয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের একদিন পরই কুয়ালালামপুরের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলো। এদিকে মালয়েশিয়ার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বাংলাদেশ হাইকমিশনের ব্যর্থতাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় 3 বছরে 15 লাখ শ্রমিক যেতে পারবেন এমন খবরে আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। বৃহস্পতিবার ঘটা করে চুক্তিও করে দুই দেশ। এর একদিনের মাথায় বাংলাদেশ সহ 139টি দেশ থেকে জনশক্তি আমদানি স্থগিত করার ঘোষণা দেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। জানান শ্রমিক চাহিদা যাচাই করার পর আবার লোক নেওয়া হবে। আপাতত জনশক্তি আমদানির চেয়ে আমাদের যুব সম্প্রদায়কে কাজে লাগানোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করি খুব শিগগিরই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্যে সব জায়গায় স্থানীয় শ্রমিকদের নিয়োগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, শ্রমিক চাহিদা যাচাই না করেই 15 লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হলো কেন? যদিও আমরা মালয়েশিয়ার অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে টালমাটাল যদি দেখি, এই চুক্তি নিয়ে বেশ আগের থেকে নানান রকমের টেনশন চলছিল। ট্রেড ইউনিয়ন তারা বলছিল যে এত সংখ্যক চাহিদা মানে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি মালয়েশিয়ার নেই। সেখানকার অর্থনীতি সংক্রান্ত যে সমস্ত অ্যাকশন গ্রুপ রয়েছে তাদের একটা কোয়ালিশন, তারাও এটার বিরোধিতা করেছিল। মেজর একটা ঘাটতি রয়েছে আমাদের মিশনগুলো কতটুকু ইনফরমেশন সরকারকে দিচ্ছে, ফরেন মিনিস্ট্রির সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যোগসূত্রগুলো কিভাবে হচ্ছে। G2G+ পদ্ধতিতে বেসরকারি রপ্তানিকারকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রক্রিয়া থমকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। যখন আজকে সকালে এই ঘোষণাটা আসলো, আমরা কিছুটা হতাশ হয়েছি, তারপর আমরা এখনো খুব আশা ছাড়িনি। এই জন্য যে একটা চুক্তি হয়েছে সরকার দ্বিপাক্ষিক চুক্তি, যে সময়টুকু আমরা আশা করেছিলাম যে ইমিডিয়েটলি সেটা করতে পারবো, সেটা হয়তো একটু সময় নেবে বটে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বাঙালির গৌরব উজ্জ্বল ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দেয়ালচিত্র ও আলপনায় সাজিয়ে তোলা হচ্ছে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ বাপ্পির রিপোর্ট। রং তুলির আঁচড়ে একটু একটু করে পূর্ণতা পাচ্ছে সালাম, বরকত, রফিক, শফিক আর জব্বারের প্রতিকৃতি। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে প্রাণ বিসর্জন দেওয়া এসব শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণের অপেক্ষায় পুরো জাতি। ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনারের মূল বেদি। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসেবে রক্তিম রঙে রাঙানো হচ্ছে প্রাণের মিনারের পাদদেশ।
21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বেদিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানাবেন ধর্মবর্ণ নির্বিশেষে আপামর জনতা। ভাষা আন্দোলন থেকে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসটা আমরা ওইভাবে দেওয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ দেখিনি, দেয়াল চিত্রে করতে গিয়ে মনে হচ্ছে যে আমি তখনকার সময়ের সাথে মিশে গেছি। প্রত্যেকটা শিল্পী আমি মনে করি তার ভিতর নিজের ওই অনুভূতিটা ধারণ করে ওই জায়গাটা থেকে সে আসলে কাজগুলো করে। যারা ফুল দিতে আসবে তারা এখানে এসেই যেন এক নজরে দেখেই বুঝতে পারে না এটা ওই সময়ের ছবি। শহীদ দিবসকে কেন্দ্র করে 4 স্তরে নিরাপত্তা বলয় সহ পুরো এলাকা থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। কোনো রকম বিশৃঙ্খলা ঘটবে না, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা জাতির কাছে তাদের সহযোগিতা চাচ্ছি, মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি, তারা সুন্দরভাবে আসবেন, এসে ফুল দিয়ে শহীদের প্রতি সম্মান দেখিয়ে তারা অনুষ্ঠানটি সম্পন্ন করবেন। 21 কেবল আমাদের মুখের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, দিয়েছে দেশপ্রেমের মহান আবেগ, দিয়েছে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী জীবনবোধ, দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলার প্রাণশক্তি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার এই আয়োজন শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে নয়, পুরো বছর জুড়েই যেন বজায় থাকে এমনটাই প্রত্যাশা সকলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বিঘ্নে 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রাজধানী সহ প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। বিকেলে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি একথা জানান। সিকিউর করার জন্য পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, গোয়েন্দার পক্ষ থেকে যত যা যা দরকার আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকার বাইরে বড় বড় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বিভিন্ন বিভাগীয় শহরগুলি সেখানেও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য জেলা পর্যায়ে যেখানে শহীদ মিনার আছে সেখানেও, এমনকি উপজেলা পর্যায়ে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় যেখানে শহীদ মিনার কেন্দ্রিক প্রোগ্রাম হবে, শ্রদ্ধা জানাবে, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ থাকবে হেলিকপ্টারের মাধ্যমে টহল ব্যবস্থা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সংস্থার মহাপরিচালক বেনজির আহমেদ জানান, র্যাবের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারকে ঘিরে এবং তার চারপাশকে ঘিরে আমরা চেকপোস্ট করব, ভেহিকেল পেট্রোল, ফুড পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল করবে। নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে আমরা এখানে যারা আসবেন তাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি। শুধুমাত্র ঢাকা শহর নয়, বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলো এবং যেখানে যেখানে শহীদ মিনার রয়েছে সেই সমস্ত এলাকায় আমরা আমাদের সাধারণ মানুষের জন্য যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবেন, নিবেদন করতে আসবেন, তাদের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পথ নির্দেশিকা দেওয়া হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যারা আজিমপুর কবরস্থান ও শহীদ মিনারে একসাথে শ্রদ্ধা জানাবেন তারা হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসির মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির মোড়, নিউ মার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন এবং শহীদদের কবর জিয়ারতের পর কবরস্থানের দক্ষিণ গেট দিয়ে বের হবেন এবং পলাশীর মোড় পার হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন। এছাড়া নিউ মার্কেট ক্রসিং থেকে ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে পলাশী পার হয়ে জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। আর চানখারপুল থেকে বক্সিবাজার মোড় হয়ে বুয়েটের দক্ষিণ দিকের রাস্তা, পলাশীর মোড়, জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়েও শহীদ মিনারে যাওয়া যাবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর পার হয়ে এবং পেছনের রাস্তা দিয়ে চানখারপুলের দিক থেকে বের হওয়া যাবে। চানখারপুল থেকে কার্জন হল, উপাচার্য ভবনের গেট থেকে ফুলার রোড মোড় এবং টিএসসির মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব দিকের রাস্তা দিয়ে শহীদ মিনার এবং ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সব বয়সী মানুষের পদচারণায় জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলার 19তম দিন। ছুটির দিনে সকালে শিশু প্রহরের সবটা জুড়েই ছিল ক্ষুদে পাঠক লেখকের ভিড়। বিকেলে মেলায় বইপ্রেমীদের ঢল নামে। বিক্রেতারা জানালেন, দর্শনার্থী যেমন বেশি তেমনি বেচাকেনাও বেশ ভালো। অমর একুশে বই মেলায় শিশু প্রহর শুরু হয় সকাল 11টা থেকে। তবে 10টার কিছু পর থেকে মেলায় ঢোকার জন্য লাইনে দাঁড়াতে থাকে শিশু ও তাদের অভিভাবকরা।
মেলার প্রবেশদ্বার খোলার পরপরই শিশু কিশোরদের পদচারণায় উৎসবে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। সিসিমপুরের প্রিয় চরিত্রদের কাছে পেয়ে শিশুদের উচ্ছ্বাস যেন হয় দ্বিগুণ। কার্টুন ফিকশনের বইয়ের প্রতি শিশুদের আগ্রহ যেমন ছিল, তেমনি বাদ পড়েনি রবীন্দ্রনাথ নজরুলও। বইমেলা থেকে সিসিমপুরের আলু খোঁজে ওটা কিনেছি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বই কিনেছি। আমি এখানে অনেক দিন পর এসেছি, আমার পরীক্ষা শেষ হয়েছে, আমি এখানে নতুন নতুন বিভিন্ন বই কিনতে এসেছি। কয়েকটা কমিক্সের বই যেগুলো পড়তে পছন্দ করি সেগুলো কিনলাম। সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে উৎসাহের কমতি ছিল না অভিভাবকদেরও। বাচ্চাগুলোকে নিয়ে আসছি, এই কারণে নিয়ে আসছি যে তাদের এখন তো বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। ওরা যদি ফিজিক্যালি আসে আর কি, বই দেখে, তাহলে পড়ার আগ্রহটা বাড়বে। আগের গল্পগুলো পেয়েছি, যেমন রাজকন্যা, তারপরে টোনাটনের গল্পটা অনেক দিন থেকে খুঁজছি। ভ্যারাইটিস অফ বই, যেটা ওদের বিকাশের জন্য খুবই দরকার। প্রচলিত শিশুতোষ লেখাগুলো আবারও এসেছে মেলায়। ছিল বেশ কিছু নতুন বইও। সাপ্তাহিক ছুটির দিনে বেচাকেনা ভালো বলে জানান বিক্রেতারা। বেচাকেনা ভালো হচ্ছে, আর বাচ্চাদের খুব আগ্রহ বইয়ের উপর। এবছর তাদের যে পরিমাণ আগ্রহ আর আমরা যে পরিমাণ বই আনতে পেরেছি সবকিছুই মোটামুটি ভালো। প্রচুর বাচ্চারা আসছে, বিক্রি হচ্ছে খুব ভালো। আমাদের স্টলটা ছোটদের, এই জন্য বিক্রিটা খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরের পর থেকেও বইমেলায় ভিড় বাড়তে থাকে বড়দেরও। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পারমিতা, সজল, আজকে বইমেলায় যতগুলো আয়োজন ছিল সবগুলোকে কিন্তু ছাপিয়ে উঠেছে এই সিসিমপুর বটতলার যে আয়োজন ছিল সেটি। আজকে শিশু প্রহর চলছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলেছে, কিন্তু সিসিমপুরের যে বিশেষ আয়োজন থাকে সিসিমপুরের পাপেট শো, সেটি কিন্তু শেষ শো আজকে সন্ধ্যা 7টায় এখানে হয়েছে। এবং একটু আগে এখানে সিসিমপুরের যে বিখ্যাত ক্যারেক্টার আছে, শিকু, ইকরি, হালুম, সবাই এসেছিল এবং তারা সবাই মিলে এখানে যে শিশুরা দেখছেন কেমন আনন্দ করছে, তাদের সঙ্গে তারা এতক্ষণ এখানে নাচছিল, বিভিন্ন কসরত করছিল, শারীরিক কসরত তাদেরকে দেখাচ্ছিল এবং শিশুরাও বেশ তারা আজকে সকাল থেকেই উপভোগ করছে এই বইমেলার আয়োজন। এবং এখানে এসে তারা দেখছেন যে আজকে এই শিশুদের যেমন একটা ভিড়, এমনকি বিকেলবেলাও সন্ধ্যাবেলাও আমরা দেখেছি সেই সকাল থেকে তারা কিন্তু তাদের পছন্দের বইটিও আজকে বেছে কিনে নিয়েছে এবং তাদেরকে নিয়ে যে অভিভাবকরা এসেছেন তারাও এই আয়োজনে অনেক তারা খুশি হয়েছেন। কারণ রাজধানীতে যারা থাকে তাদের আসলে স্কুলের বাইরে বা পাঠ্যপুস্তকের বাইরে খুব বেশি এমন আনন্দ আয়োজনের আসলে সুযোগ তাদের হয় না। এমন আয়োজন কিন্তু আগামীকালও থাকছে। আগামীকাল শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছুটির দিনগুলোর মতো এখানে শিশু প্রহর থাকবে এবং সেই শিশু প্রহরে সিসিমপুরের পাপেট শোর আয়োজন কালকেও থাকছে। কালকে দুপুর 12টায় একটি শো থাকবে, বিকেল 3টায় একটি শো থাকবে এবং সন্ধ্যায় একটি শো থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছে এখানে যারা আয়োজক আছেন তারা। এছাড়া শিশুদের যে স্টলগুলো এই সিসিমপুর বটতলার নিচেই কিন্তু এই বটতলাকে ঘিরেই সেই স্টলগুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখছি আজকে বেশ ভিড় রয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য যে প্রকাশনা আছে আজকে তাদেরও বেশ ভালোই বিক্রি হয়েছে এবং আজকে যে 234টি নতুন বই প্রকাশিত হয়েছে সবগুলোই মোটামুটি বেশ ভালো সাড়া পেয়েছে পাঠকদের কাছে। তো আগামী দিনগুলো এই ছুটির দিনের মতোই জমে উঠবে বইমেলা, এমনটাই আশা করছেন এখানে যারা আছেন সকলে। সরকারি ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পারমিতা হিম। সন্ধ্যার সময় আরো থাকছে। 3 দিনের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল। 4 শতাধিক হোটেল মোটেল পূর্ণ, ভালো ব্যবসা হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ও করণীয় ঠিক করতে বৈঠক করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির অন্য সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা। 22 মার্চ শুরু হয়ে কয়েকটি ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ত্রাসীরা দলে অনুপ্রবেশ করে যেন কোনোভাবেই আশ্রয় না পায় সে বিষয়ে বিবেচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দেয়া হচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের সময় একথা বলা হয়। আগামী 22 মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের 739টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। এ সময় তিনি কয়েকজন প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেন। এরপর সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সম্পাদক
যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, এরই মধ্যে 702টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে দল। তিনি জানান, সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বাকি 37 জনের নাম চূড়ান্ত করা হবে। আমরা কঠোর সতর্কতা অবলম্বন করেছি, কোন বিএনপি সন্ত্রাসী মাথা গোঁজার ঠাঁই করে কোনোভাবেই যেন দলের ভিতরে যেন কোনো তাদের অবস্থানকে পাকাপোক্ত না করতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো একটি সমাজ বিরোধী বা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি আপনারা কেউ দেখাতে পারবেন না। জঙ্গি ও সন্ত্রাস দমন সহ সার্বিক নিরাপত্তার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র এবং পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের দেশ অনেক নিরাপদ। আমি যুক্তরাষ্ট্রের কথা এই জন্য বললাম, আমরা কথায় কথায় আমরা তাদের উদাহরণ দেওয়া হয়, তাদের এই যে তথ্য অনুসন্ধানকারী গ্লাভস, আমাদের স্থান কিন্তু 30তম স্থান, যুক্তরাষ্ট্র বোধহয় 33 না 35 নম্বর স্থান। আমরা তাদের চেয়েও এগিয়ে। আমরা সেই জন্যই বলছি যে আমরা আমাদের নিরাপত্তা বলুন, জঙ্গি মোকাবেলা বলুন, সব কিছুতেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী সবসময় সচল রয়েছে। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার পরও সরকারকে অবৈধ বলা বিএনপি নেত্রীর সব বিরোধিতাই প্রমাণ করে। মিথ্যাচার করে খালেদা জিয়ার দল এবং তার সহকর্মীরা যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিদেশের কাছে আমাদের এদের দ্বারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। 30 লক্ষ শহীদের ব্যাপারে কোনো বিতর্ক কোনো সময় ছিল না, কোনো সময় থাকবে না, কিন্তু তারপরেও খালেদা জিয়া কথা বলে যাচ্ছেন। তিনি আমাদের দোষারোপ করেন, কালকেও দেখলাম তিনি দোষারোপ করছেন আমাদেরকে, কিন্তু তার দলের যে দুর্বলতা, সাংগঠনিক যে বিপর্যয়, এর জন্য তিনি নিজে দায়ী। শিশু হত্যার নির্মম ঘটনাগুলোই প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কথা বলেন। সরকার বিএনপিকে জাতীয় কাউন্সিল করার সুযোগ দিয়ে গণতন্ত্রের পথ সুগম করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গত কয়েকদিনে আমি দেখেছি প্রায় 40 জন শিশু বোধহয় হত্যা হয়েছে। নির্মম নৃশংস কোন সভ্য সমাজে শিশুদের এইভাবে হত্যা করা, এটা শুধু প্রমাণ করে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অধোগতি হয়েছে। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা কয়েকটি স্থান চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া এখনো পাইনি। আমরা আশা করি যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা কাজ করবে। সন্ধ্যার সময় আরো থাকছে। এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 16 রানে হারালো সংযুক্ত আরব আমিরাত। মূল পর্বে খেলতে লড়তে হবে আরো 2টি ম্যাচ। ধামরাইয়ের সোনালী ব্যাংকে ডাকাতি প্রস্তুতির সময় গুলিতে একজন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় আটক করা হয়েছে নারীসহ 5 জনকে। র্যাব জানায়, ব্যাংকের গচ্ছিত টাকা রাখার ভোল্ট বরাবর ড্রিল মেশিন দিয়ে দেয়াল কেটে ডাকাতির পায়তারা চালাচ্ছিল দলটি। সাভার প্রতিনিধি মুজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1.5 মাস আগে ধামরাই বাজার এলাকায় রিয়াজ প্লাজার 5তলা ভবনের 3য় তলা স্ত্রীসহ ভাড়া নেয় মাসুক। ভবন মালিক জানায়, বাড়ি বানানোর নাম করে অল্প কিছুদিনের জন্য তার বাড়িটি ভাড়া নেয় তারা। অন্যদিকে দারোয়ান জানায়, মাঝে মধ্যে ব্যাংকের ওপরের মেঝে থেকে খুটখাট শব্দ পাওয়া যেত। মাঝে মধ্যে কিন্তু এরকম শব্দ করে কাজ করে আমি তো জানা সব চেক করি, কিন্তু আমাদের এদিকে কোনো সমস্যা কোনো কিছু দেখতে পাই না। এলাকায় তো বাসা করতেছি, এই বাসা করলে যেন আপনার জায়গায় থাকুন, থাইকে আমি এই বাসাটা কমপ্লিট করুন, এর জন্য আমার কাছে বাসা ভাড়া নিছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 3:30টার দিকে ওই ভবনের 3 তলায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মাসুক নামে
ওই ব্যক্তির। ঘটনাস্থল থেকে এক নারী সহ 5 জনকে আটক করা হয়। কার্পেটের নিচে 2 ফিট বাই 2 ফিট টাইলস, এই টাইলসটা পেস্ট করা টাইলসকে ওদের নিজস্ব দক্ষতা এবং অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তি প্রয়োগ করে এটা তুলে ফেলে। প্রতিদিন ওরা একটু একটু করে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করে এই টাইলস বরাবরের জায়গাটা খুঁড়ে ফেলে। প্রায় 2/3 ওরা খুঁড়ে ফেলে, আপনারা দেখেছেন। এবং তাদের পরিকল্পনা ছিল যে এই যে আজকে বৃহস্পতি শুক্র শনি এর মধ্যেই ওরা বাকি কাজ সম্পন্ন করে ব্যাংকে স্ট্রং রুমে প্রবেশ করে বল ভেঙে বল্টের অর্থ ওরা লুট করে এখান থেকে চলে যাবে। আটককৃতদের ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করার পর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সময় সংবাদ, ধামরাই। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। দুপুরে সুন্দাটিকে গ্রামে নিহতদের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর তিনি একথা বলেন। পরে তিনি নিহত প্রত্যেকের পরিবারের হাতে 50,000 টাকা করে অনুদান তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দ্রুত যেতে এবং এই হত্যার বিচার যেন খুবই ত্বরান্বিত হয় এবং বিশেষ ট্রাইব্যুনালের জন্য হয়, সেই জন্যই আমাদের এখানে আসা। এই ঘটনা ঘটার জন্য বা ঘটনা ঘটার পরে কেউ যদি তার কাজে কোনো পুলিশ হোক বা অন্য কোনো স্তরে যে আছে কেউ যদি কোনো কাজে অবহেলা করে থাকে সেটাও তদন্ত করে দেখতে হবে এবং সেখানেও ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় আটক 5 জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা কম বেশি সবাই জড়িত, তবে আমরা আরও তদন্তের মাধ্যমে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে টোটাল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করব। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এটার পিছনে কোনো গডফাদার আছে কিনা, এর পিছনে আরও কোনো রহস্য আছে কিনা, সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে। আগামী 6 মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5000 ডাস্টবিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। দুপুরে আজিমপুর কবরস্থানের সামনে আধুনিক সুয়ারেজ লাইনের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। সন্ধ্যার মধ্যে গৃহস্থালির ময়লা নির্ধারিত স্থানে ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরো এলাকা এলইডি লাইটের আওতায় আনার আবারও অঙ্গীকার করেন মেয়র। প্রত্যেকটা নাগরিক এক একজন মেয়রের ভূমিকা থাকবেন আপনারা। আমরা সবাই মিলে যদি আমাদের কাজগুলো আমরা একসাথে করি তাহলে অবশ্যই এই শহর সুন্দরভাবে করা সম্ভব। আমরা 2016 সালকে বলেছি পরিচ্ছন্ন নগর হিসেবে আপনাদের সাহায্য দরকার, সহযোগিতা দরকার। আপনারা আপনাদের বাসার আবর্জনা সন্ধ্যা 7টার পরে ফেলবেন। এইমাত্র নিয়ে গেলাম, হয়তো আর একটা বাসা থেকে ময়লা ফেলে দিল, তাহলে আপনি যখন হাট দিয়ে রাস্তা দিয়ে যাবেন তখন দেখবেন যে ময়লা পড়ে আছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইফটিজিং সহ অপরাধী শনাক্ত করতে জুন মাসের মধ্যে 1100 সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সকালে রাজধানীর মিরপুরে সবুজ ঢাকা ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মেয়র বলেন, উত্তর সিটি কর্পোরেশনে 1,78,000 বাসায় নিজ নিজ উদ্যোগে গাছ লাগালে ঢাকার পরিবেশ বাসযোগ্য হবে এবং তাপমাত্রা কমে আসবে। এছাড়া রাস্তার ময়লা আবর্জনা অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এই ক্যামেরা অন্ধকারের মধ্যে আপনার চেহারা বের করতে পারবে, যত জোরে গাড়ি চালান আপনার গাড়ি বের করতে পারবে। সুতরাং যারা মাস্তানি করছেন, যারা ইফটিজিং করছেন, আমি বলতেছি মেয়র হিসেবে দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন। যেইভাবে আমরা মেথর পেসেজে মাল ফেলি, মেয়র তো 100 বছরও সাফ করতে পারবে না। খাল বড় করার চেষ্টা করতেছে কিন্তু পারছে না। কেন? হয় আপনি দখল করে রাখছেন, না হয় কোনো মাস্তান দখল করে রাখছে, না হয় কোনো পলিটিক্যাল লিডার দখল করে রাখছে। 3 দিনের টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসছেন বিপুল সংখ্যক পর্যটক। এরই মধ্যে বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল, কটেজ ও রিসোর্টের সব রুম। পর্যটক আগমনকে কেন্দ্র করে ভালো ব্যবসা হওয়ায় দারুণ খুশি ব্যবসায়ীরা। বাড়তি পর্যটকের কথা চিন্তা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কাজের ব্যস্ততার মাঝে অন্তত ছুটিতে প্রিয়জনের সাথে আনন্দ কাটাতে চায় সবাই। তাই ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন পর্যটন নগরী কক্সবাজারে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে টানা ছুটিতে আবারও বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসছেন কক্সবাজারে। পর্যটকদের কথা চিন্তা করে প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। আমাদের হোটেলে টোটাল 180 রুম আছে, তার মধ্যে অলরেডি আমাদের সম্পূর্ণ ফুল সেল হয়ে গেছে। যথেষ্ট পরিমাণ গেস্ট আমাদের এখানে আছেন এবং আসছেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন রোডে 6টি জাহাজ চলাচল করে, 6টি জাহাজে প্রায় 100% বুকিং হয়ে গেছে। টানা 3 দিনের ছুটিতে এমন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, মনে হয়েছে যেন দেশে আবার ঈদ হতে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কক্সবাজারে প্রতিনিয়ত পর্যটক আসায় ভালো ব্যবসা হয়েছে বলে জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। গত 3 বছর ধরে অব্যাহতভাবে যে লোকসান দিয়েছি আমরা, সেটা কেটে গেছে। এদিকে ট্যুরিস্ট পুলিশ জানায় পর্যটকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নিয়মিত যে ফোর্স, সে ফোর্সের পাশাপাশি আমাদের একটা স্ট্রাইকিং ফোর্স কাজ করবে, 4টা মোটরসাইকেলের একটা আমাদের সাইক্লোন পার্টি কাজ করবে, পাশাপাশি আমাদের একটা সিভিল পার্টি কাজ করবে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান গত 4 মাসে কক্সবাজারের পর্যটন খাতে 2000 কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। জিএসপি সুবিধা ফিরে পেতে কংগ্রেশনাল বাংলাদেশ ককাস কাজ করছে বলে জানিয়েছেন কংগ্রেস ওমেন গ্রেস মেং। বৃহস্পতিবার বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের প্রতিনিধিদের কথা জানান তিনি। বাংলাদেশ পোশাক শিল্প খাতে প্রয়োজনীয় শর্তাবলীর অধিকাংশই পূরণ করেছে উল্লেখ করে জিএসপি সুবিধার জন্য গ্রেস মেং এর কাছে একটি অনুরোধপত্র জমা দেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের প্রতিনিধিরা। গ্রেস মেং আশ্বাস দেন জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে সারা দেশে জামায়াতের জ্বালাও পোড়াওয়ের চিত্র সম্বলিত একটি বই ও বঙ্গবন্ধুর আত্মজীবনীও গ্রেস মেংকে দেয়া হয়। লিবিয়ায় আইএসের অবস্থানে মার্কিন বিমান হামলায় 40 জনেরও বেশি আইএস সদস্য নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সাব্রাথা শহরের কাসর তালিল এলাকায় শুক্রবার এই হামলা চালানো হয়। নিহতরা বেশিরভাগই তিউনিসিয়ার নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে আইএসের শীর্ষস্থানীয় এক নেতা নুরেদিন চৌসানে রয়েছেন, যিনি গেল বছরের মার্চে তিউনিসিয়ায় বার্তো জাদুঘরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী বলে ধারণায় নিরাপত্তা কর্মকর্তাদের। বার্তো জাদুঘর হামলায় 22 জন নিহত হয়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এশিয়া কাপের বাছাই পর্বের খবর। বাছাই পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানকে 16 রানে হারিয়ে মূল পর্বে ওঠার পথে এগিয়ে গেল তারা। টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে 176 রান করে আরব আমিরাত। 177 রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে 160 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে 83 রান করেন 2 ওপেনার মুস্তফা ও কলিম। 25 রান করা কলিমকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রশিদ। এরপর সাইমান ও জাবেদ দ্রুত ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ বাড়ান মুস্তফা। শেষ পর্যন্ত মুস্তফা 77, মোহাম্মদ শাহজাদের 25 রানে ভর করে 4 উইকেট হারিয়ে 176 রান করে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আরব আমিরাতের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। দলীয় 37 রানে ওসমান ঘানি, শাহজাদ ও আসগরের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইনজামামুল হকের শিষ্যরা। তবে বিপর্যয় সামলে দলের হাল ধরেন করিম সাদিক। তার 48 বলে 72 রানের ঝোড়ো ইনিংসে জয়ের কাছে চলে যায় আফগানরা, কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হয় 160 রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সমঝোতা সইয়ের পরদিনই বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত মালয়েশিয়ার। দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বাংলাদেশ হাইকমিশনের ব্যর্থতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট রুট ব্যবহারের নির্দেশনা। অমর একুশে গ্রন্থ মেলায় ক্ষুদে পাঠকের আনাগোনায় জমজমাট শিশু প্রহর। ছুটির বিকেলে বই প্রেমীদের উপচে পড়া ভিড়।
3 দিনের ছুটির সুযোগে ধামরাইয়ে সোনালী ব্যাংকের দেয়াল কেটে ডাকাতির চেষ্টা। র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত 1 নারীসহ 5 জন আটক। এবং হবিগঞ্জে 4 শিশু হত্যা মামলায় গ্রেফতার 5 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আশ্বাস প্রতিমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।